যারা যারা ভাবছেন যে এবছর ভাড়া বৃদ্ধি করাটা ঠিক হলো না, আমিও তাদের সঙ্গে একমত। এবছর সত্যি উচিত ছিল, এটা উচিত ছিল 3 বছর আগে। 3 বছর আগে যদি ভাড়াটা সঠিকভাবে বৃদ্ধি হতো, এতদিন অব্দি এতগুলো হিমঘর বন্ধ হয়ে যেত না, এবং এতগুলো হিমঘরের পরিস্থিতি খারাপ হতো না, এতগুলো হিমঘর এমপিএ হতো না। বাংলায় হিমঘরের ভাড়া বৃদ্ধি করা এবছর উচিত হয়নি, ভাড়া বাড়ানো উচিত ছিল 3 বছর আগে, বলছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য সুমদ্রনীল রায়। তার মন্তব্য, বছর 3 আগে যদি উপযুক্ত হিমঘর ভাড়া বেড়ে যেত, তাহলে আজ কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিকে এতটা পতনের মুখে পড়তে হতো না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া জেলার দেশরা এলাকার রাধারানী হিমঘরের কর্ণধার সুমদ্রনীল রায়। রাজ্যের হিমঘর গলিতে আলু লোডিং এর সার্বিক চিত্র, আনুমানিক লোডিং সম্ভাবনা ও আলুর বাজারের ভূত ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন সুমদ্রনীল বাবু, আসুন বিস্তারিত শুনে নিন। এবছর দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়ল ইন্ডিয়া পটেটো নিউজ। সফরের প্রথম দিন অর্থাৎ আগামীকাল বিকালে আমাদের প্রতিনিধিরা থাকবে তুফানগঞ্জে। কোচবিহার জেলার তুফানগঞ্জের যে সমস্ত আলু ব্যবসায়ীরা আলুর মার্কেট দেখার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপের পরিষেবা নিতে চান, তারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিষেবাটি চালু করে নিন। আমাদের প্রতিনিধিদের নাম ও মোবাইল নাম্বার: রামকমল চ্যাটার্জি 8609304305 অথবা রাকেশ মহন্ত 7384093805। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন বলুন ফার্স্ট? চলছে মোটামুটি ভালোই আছে। এখন বাংলা জুড়ে লোডিং এর কি খবর পাচ্ছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি বলে মনে হচ্ছে? খবর কি রয়েছে আপনাদের? ওভার টেলিফোন কি বুঝছেন? 20 তারিখ অব্দি তো খুব ভালো লোড হচ্ছিল আমাদের বাঁকুড়া জেলাটা আগে বলছি। বাঁকুড়া জেলা খুব ভালো লোড হচ্ছিল 20 তারিখ অব্দি। তারপর একটু বৃষ্টি হয়েছে আমাদের এই কতুলপুর, জয়পুর, গোঘাট সংলগ্ন এরিয়ায়। তারপর থেকে লোডিংটা একটু কমেছে, যেহেতু মাঠটা ভাঙার অনুপযুক্ত আছে, আর চাষিরা যেগুলো তুলে রেখেছে সেগুলো একটু ভিজে টিজে আছে। তো যেসব স্টোর মালিকরা স্টোর খুলে রেখেছেন তারাও একটুখানি অ্যানালিসিস করে আলুটা নিচ্ছেন। বাঁকুড়া জেলাটা। আর অন্যান্য জেলার কি খবর? অন্যান্য জেলা, হুগলি জেলা আমাদের কাছে যা রিপোর্ট আছে মোটামুটি আপনার ভালোই লোড হচ্ছে, মানে 80 ওভার তো হয়ে যাবেই, 100 এর কাছাকাছি চলে যেতে পারে। স্যার, আমার একটা খুব বিষয় একটু জানার খুব ইচ্ছে, এটা আপনি হয়তো আরো বেশি ক্লিয়ারলি বলতে পারবেন। এই যে ধরুন গভর্নমেন্টের তরফ থেকে একটা আলু কেনার একটা প্রক্রিয়া করা হয়েছিল আপনাদের হিমঘর মালিকদের মাধ্যমে, এই প্রক্রিয়াটা কি আদৌ কার্যকর হয়নি? কার্যকর বলতে গভর্নমেন্ট আমাদেরকে নোটিফিকেশন করেছিলেন, ডিএম তরফে মিটিং হয়েছিল, মার্কেটিং দপ্তর তরফ থেকে মিটিং হয়েছিল, এবং আমাদের বিডিও দপ্তর তরফ থেকেই আমাদের এডিও সাহেব মিটিং করেছিলেন, করে আমাদেরকে বলেছিলেন যে প্রসিডিওরটা ওনারা প্রান্তিক চাষি পিছু 70 প্যাকেট করে অ্যালট করেছিলেন। বেশ, তারা যদি আলু বেচা কেনা করতে চান তো 50 to 100 mm এর মধ্যে আলু সাইজ হতে হবে, মানে যেটা ডালা কোয়ালিটি আলু বলি, যেটা আমাদের বাঁকুড়া জেলায় সর্বত্র হয় না, আমাদের কতুলপুরটা তো হয়ই না। তো সেই অর্থে সেই একটা স্কিম চালু হয়েছিল, এবং আমরা সংশ্লিষ্ট ব্যাংকে আমরা আবেদনও করেছিলাম যে এই লোনটা যাতে দেয়া হয়, আর আমরা যাতে আলুটা প্রক্রিয়া করতে পারি গভর্নমেন্টের যে কোনো চাষি ভিত্তিক প্রকল্পই আমরা সাধুবাদ জানাই এবং আমরা অংশগ্রহণ করতে চাই, এবং সেই অর্থে আমরা সমস্ত প্রসিডিওর কিন্তু আমাদের আগেই রেখেছিলাম, কমপ্লিট করেছিলেন। হ্যাঁ, কিন্তু প্রবলেমে যেটা ব্যাপার হচ্ছে যে সেই 90,000 টাকায়, মানে প্রায় 900 টাকা কুইন্টাল দামে আপনার চাষিরা কিন্তু আলু আমাদের এখানে আনেননি বেচার জন্য। তো আমার মনে হয় যে হয়তো আমাদের এলাকায় যে দামটা ছিল সেটা 90,000-এর বেশি ছিল ম্যাক্সিমাম টাইমটা লোডিং এ, আর যেটুকু কম ছিল সেটুকু আলু ওই ছোট দানাটা বাদ দিয়ে ডালা কোয়ালিটি করে দিতে গেলে 90,000 টাকার অনেক বেশি তাদের খরচা করতে হতো। সেই জন্য চাষিরা হয়তো এই স্কিমটাতে ইন্টারেস্টেড হয়নি। কিন্তু এটাতে সুবিধা একটা হয়েছে, সেটা হচ্ছে যে আলুর দামটা কিন্তু খুব পড়ে যায়নি, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা সরকার মেইনলি যেটা ভেবে করেছিলেন যে অভাবী বিক্রি, সেই অভাবী বিক্রিটাতে কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় যেটা সেই জায়গাটা গভর্নমেন্ট সফল। আর এই যে আরেকটা ঘোষণা করা ছিল যে প্রত্যেকটা হিমঘরের জন্য 30% এলাকা, মানে 30% জায়গা খালি রাখতে হবে টিল 20 মার্চ পর্যন্ত। এই প্রসিডিওরটা কি মনে হয়? মানে এই বছর তো সবাই তো বেশিরভাগ তো কৃষকরাই তো আলু রেখেছে, তারা তো আলাদা করে মনে হয় কাউকে জায়গা রাখতে হয়নি। না, ব্যাপারটা হয়েছিল কি, গভর্নমেন্ট আমাদেরকে বলেছিল যে এরকম একটা, আমরা যারা হয়তো জায়গা পাবেন না ওনাদের হয়তো একটা স্পেকুলেশন ছিল যে বছর যা ফলন আছে চাষিরা হয়তো সমস্ত হিমঘরে জায়গা পাবে না। তো সেই অর্থে তারা বলেছিলেন যে একটু জায়গাটা খালি রাখতে, যাতে প্রান্তিক চাষিরা যেন জায়গার অভাবে হিমঘরে আলুটা রাখতে পারবেন না এরকম না হয়। তো আমাদেরকে সেটা বলা হয়েছিল যে একটা পার্সেন্টেজ আমাদের জায়গা খালি রাখতে। এডিও দপ্তর থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল 70 প্যাকেটের নিচে যারা আলু রাখছে
তাদেরকে আমরা প্রান্তিক চাষি হিসেবে গণ্য করে সেই আলুটা যেন আমরা জায়গাটা প্রোভাইড করতে পারি সেভাবে রাখা। সেই জন্য আমরা পুরো লিস্ট বানিয়ে এবং চাষিদের লিস্ট করে অলরেডি একটা রেজিস্টার মেনটেন করে আমরা এডিও অফিসকে জানিয়ে দিয়েছি। এবং এবছর আমাদের যা স্পেকুলেশন আছে, আমাদের স্টোর বা আশেপাশের সমস্ত স্টোরেই 95% চাষি লোড আছে, তো 30%-এর কোটার থেকে অনেক বেশি। এবং চাষিরাই ম্যাক্সিমাম স্টোর করেছেন এবং চাষিরাই ম্যাক্সিমাম হয়তো আনলোড করবেন। এই পরিস্থিতিতে আমার মনে হয় এটা সমস্যাটা এইভাবে সমাধান হয়েছে, এবং জায়গার অভাবে আমার মনে হয় না কোতুলপুর ব্লকে কেউ আলু রাখতে পারবে না, সেটা হবে না। দক্ষিণবঙ্গে এখনো কতদিন ধরে লোডিং চলবে বলে মনে হয়? এখনো 7 দিন, কারণ আমাদের এখানে তো একটু বৃষ্টির জন্য লোডিংটা স্লো হয়ে গেল। তো একটু স্লো হওয়ার জন্য আরো 7 দিন আমরা আশা করছি। আমাদের বাঁকুড়া জেলা, জয়পুর, কতুলপুর, গোঘাট এখনো লোডিং চলবে। আর উত্তরবঙ্গে তো এখন জোর কদমে আলু এখনো তোলা 15 দিন চলছে। চলবে। তো ওভারঅল কত কোটি প্যাকেট আলু হবে বলে আশা আমাদের করছেন? মাটির তলা জিনিস তো এভাবে বলা সম্ভব নয়, কিন্তু আমাদের গভর্নমেন্ট ডেটা অনুযায়ী আমরা যেটা দেখেছিলাম, হয়তো আমাদের কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি 15 কোটির কাছাকাছি হয়তো লোডিং হয়ে যেতে পারে। সেটা আমরা যেদিকে হাঁটছি, কিন্তু ট্র্যাজেক্টরিটা ওই দিকেই আছে। এবার কত বেশি হবে কত কম হবে এটা এখন চিন্তা। তো আমার মনে হয় 14.5 কোটি ওভার হয়ে যাবে। মানে 24 সালে যেমন 1266 হয়েছিল, 23 সালে বোধহয় সামথিং 13 কত এরকম হয়েছিল, 21 সালে মনে হয় 1450 প্লাস হয়েছিল, 1456 হয়েছিল। তো ওভারঅল তাহলে কি হতে পারে বলে আইডিয়া করছেন? যে এই যে এখন যে কৃষকরা বলছেন যে ন্যায্য দাম পেলেন না বলে আলুটা বিক্রি করলেন না, তো তখন কি ন্যায্য দাম পাওয়ার একটা ব্যাপার থাকবে বলে মনে হয়? মানে এটা অনেক মানে ভাইটাল কোয়েশ্চেন করে ফেলেছি, কিন্তু তবুও ধরুন বিগত বছরের এক্সপিরিয়েন্স কি বলছে? আমার মনে হয় যে আলুতে প্রতি বছরই কিছু হারানোর আর কিছু পাওয়ার জায়গা থাকে। কোনো বছরই হয়তো সারা বছরটা লস হয় না, সেটাও হলেও হয়তো 10 বছরে একবার কি 15 বছরে একবার। আর কোনো বছরই সবটা লাভ হয় না, যেমন 10 বছরে একবার কি 15 বছরে একবার। তো আমার মনে হয় একটা রেশিও সবাইকে করে নেওয়া উচিত যে কখন আলুটা ছাড়তে হবে। তো আমার মনে হয় শুরু থেকে আলুটা বেচতে হবে সবাইকে, যে আর যে চাষিরই আলু আছে, কারো 1000 প্যাকেট আছে, সে অন্তত 500 প্যাকেট তাকে জুলাই মাসের মধ্যে খালি করতে হবে, আমাদের যেটা আইডিয়া। আর স্টক যেটা আছে সেটা তো ভয়াবহ, যদি 15 কোটি লোড হয়ে যায়, এটা কিন্তু ভয়াবহ লোড। এটা আমাদের ভারতবর্ষে খাবার জায়গা নেই, যেটা আমরা বাইরের স্টেটেরও খবর পাচ্ছি, তাদের লোডিং এর যে ক্যাপাসিটি আছে। তো দাম কতটা হবে না হবে কিন্তু অনেক বিবেচনা করে আলু সংরক্ষণ করতে হবে সংরক্ষণকারীদের, যে কত দিন অবধি আমরা যাব, ডিসেম্বর মাস অবধি দেখবো কিনা, এটা একটা আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে। অনেক কৃষক বা ব্যবসায়ীর সাথে কথা বলে একটু বুঝতে পারছি, মানে এটা আমি অন্যভাবে নেবেন না কিন্তু কোশ্চেনটা করছি বলে, অনেকে বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে আলু শিল্পের যা মানে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সময় এবছরে হিমঘর ভাড়া বৃদ্ধিটা না করলেই ভালো হতো, অনেকে বলছেন। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে আপনারা ধরুন যে মডার্ন ভাবে কাজটা করতে চাইছেন, আজকে প্রত্যেকটা শিল্পতেই উন্নয়ন দরকার, সেখানে 14 টাকা ভাড়াটা কিছুই নয় বৃদ্ধি হওয়াটা কুইন্টালে। এক্স্যাক্টলি আপনি কি বলবেন? আর যারা যারা ভাবছেন যে এবছর ভাড়া বৃদ্ধি করাটা ঠিক হলো না, আমিও তাদের সঙ্গে একমত। এবছর সত্যি উচিত ছিল, এটা উচিত ছিল 3 বছর আগে। 3 বছর আগে যদি ভাড়াটা সঠিকভাবে বৃদ্ধি হতো, তো এতদিন অব্দি এতগুলো হিমঘর বন্ধ হয়ে যেত না, এবং এতগুলো হিমঘরের পরিস্থিতি খারাপ হতো না, এতগুলো হিমঘর এমপিএ হতো না। এগুলো তো ধরুন পাবলিক অ্যাসেট, এগুলো একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, মানে হচ্ছে 10,000 20,000 লোক বা ফ্যামিলির একটা কর্মসংস্থান হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কিন্তু চাষি দিকেও ধরে। তো সেইটা যখন খারাপ পর্যায়ে চলে যায়, যখন একটা ইন্ডাস্ট্রিকে আমরা মার খাইয়ে কাউকে একটা পয়সার বেনিফিট করতে চাই, আপনি হিসাব করে দেখুন না, 14 টাকা বেড়েছে, আপনার পার প্যাকেটে কত করে বাড়ছে? 7 টাকা না, পার কেজিতে কত করে বাড়ছে? তো এটা দামের সঙ্গে কোথাও জাস্টিফাই করে না। এবং সমস্ত, আমরা তো ভারতবর্ষে একটা দেশেই আছি, যুক্তরাষ্ট্র আমাদের, অন্যান্য জায়গায় আছে, যাই থাক, তাদের ভাড়াটা কত আছে, তাদের এক্সপেন্ডিচার কত আছে, ভাড়া কত আছে, সেটা ক্যালকুলেট করুন। যদি মনে করেন ওয়েস্ট বেঙ্গলে এই শিল্পটা টিকে থাকবে, মানুষকে সেবা দিয়ে যাবে, চাষিদের হেল্প করে যাবে, তাহলে কিন্তু আমাদের ভাড়া হিমঘরের একটা সামঞ্জস্যপূর্ণ রেখে হিমঘর শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, আধুনিকরণ, হিমঘর শিল্প আমরা দেখতে পাই, বিভিন্ন শিল্প আধুনিকরণ হয়। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সিনেমা হল শিল্প একসময় কিরকম ছিল, এখন সব মাল্টিপ্লেক্স টাইপের হল হচ্ছে। হিমঘর শিল্পেতেও আধুনিকরণ করাটা কতটা জরুরি বলে মনে হয়? যদি আধুনিকরণের দিকে না হাঁটা যায়, তো হিমঘর শিল্পটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে অবসলিট হয়ে যাবে। আমরা যারা পুরোনো কোল্ড স্টোরেজ চালাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রতি বছরই কিছু না কিছু আপগ্রেড করতে হয়, ইদার মেশিনারি, না হলে হচ্ছে কনভেয়ার, লিফট ইত্যাদি। তো এখন তো এবছর আমরা দেখলাম লেবার যে সংকটের মধ্যে আমাদের কোল্ড স্টোরেজ লোড করতে হচ্ছে,
তো এটা কিন্তু আমাদের কাছে ভয়াবহ যে আগামী দিনে লেবার কতটা পাওয়া যাবে। তো সেটার জন্য আরো মেশিনারি আমাদেরকে ইনপুট দিতে হবে, আরো আমাকে কস্ট এফেক্টিভ ওয়েতে হিমঘর চালাতে হবে, সোলার প্যানেল বসাতে হবে। এইসব অনেক নতুন নতুন টেকনোলজি অলরেডি বাইরের স্টেট গুলো করছে, যার জন্য আমি সেই জন্যই কোশ্চেনটা করলাম। হ্যাঁ, যারা লাভে চালাতে পারছে বা তাদের কিন্তু হিমঘর গুলো বাড়ছে, প্রতি স্টেটেই হিমঘর বাড়ছে। বেঙ্গলে যে রেশিওতে বাড়ছে সেই তুলনায় কিন্তু বাইরের স্টেটে হিমঘর অনেক বাড়ছে। যেমন এই বছরে ইউপিতে প্রচুর ক্যাপাসিটি বেড়েছে, তারা এবং ছোট হিমঘর করেও করেও তারা লভ্যাংশে চলে আসছে, যেটা আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি না শুধুমাত্র ভাড়াটা আমাদের এতটা কম বলে, আমাদের ইনকাম কম বলে। কারণ আপনাকে একটা হিমঘরে যখনই ভাড়া ক্যালকুলেট করতে হবে, হিমঘরটা কোনোদিনই 100% সব বছর লোড হতে পারবে হিসেব করে ক্যালকুলেট করা যায় না। আমাদের গত বছরই লোড হয়েছে 80% আশেপাশে সমস্ত হিমঘর। তো তারা কি ধরনের লস করেছে আপনি একটু চিন্তা করুন। এবারে ব্যাংক লোন আছে, ইন্টারেস্ট আছে, সরকার তো সেগুলো ছেড়ে দেবে না। তো সেই ধরনের কথা চিন্তা করে আমার মনে হয় হিমঘরের ভাড়াটা সারা ভারতবর্ষে এক হওয়া উচিত। এবং হিমঘর সংলগ্ন যেটা একটা পলিসি, যেমন গোটা ভারতে এমএসএমই সংলগ্ন একটা তো পলিসি আছে নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারের, হিমঘর সংলগ্ন একটা পলিসি করলে চাষিরাও হেল্প পাবে, চাষিরাও জিনিসটা সঠিক পাবে। আমরা যদি বেশি কিছু নিয়ে থাকি, আমাদের সুযোগ সুবিধা বেশি হয়ে থাকে, সেটাও কম হবে। কিন্তু যদি কম পেয়ে থাকে সেটাকেও বাড়াতে হবে, তবেই কি একটা জায়গাতে সামঞ্জস্য আসবে। কিন্তু বাইরের স্টেটই ধরুন খুব ভালো হিমঘর চালাচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ইনভেস্টমেন্ট বাইরের স্টেটে চলে যাবে। উড়িষ্যা গভর্নমেন্ট অনেক সাবসিডি দিচ্ছে ওদেরকে স্টোর করার জন্য, তো সেখানে চলে যাবে। তো ইনভেস্টমেন্টটা এখানে হলে আমাদের দেশের ছেলেরা, মানে রাজ্যের ছেলেরা চাকরি পাবে, বাংলার ছেলেরা চাকরি পাবে, বাংলাতে হেল্প হবে, সেটাও ভাবতে হবে। একদম। তো থ্যাংক ইউ সমুদ্রনীল বাবু, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে দারুণ মন্তব্য রাখলেন। থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।